ধসে যাচ্ছে যোশীমঠ, পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে। ইতিমধ্যেই কয়েকশো পরিবার ঘরছাড়া। গোটা পরিস্থিতির জন্য ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসিকেই দুষছেন স্থানীয়রা। অভিযোগ, এনটিপিসির তপবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পে ব্যাপক নিয়মভঙ্গের জন্যই আজ এই পরিস্থিতি যোশীমঠের। জানা গিয়েছে এও যে যোশীমঠের অদূরে প্রবল বেগে বয়ে চলা ধৌলি গঙ্গার জলকে টারবাইন ফেলে ঘোরানোর জন্য খনন করা হয়েছে প্রায় 12 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ। খনন কার্য শুরুর পর থেকেই ছোটখাটো বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে যোশীমঠকে। জলবিদ্যুৎ প্রকল্পে কৃত্রিম বিস্ফোরণ ঘটানোর ফলে মাঝে মধ্যেই কেঁপে উঠত যোশীমঠ। বিশেষজ্ঞরা বলছেন, মাটির নিচ থেকে জল বেরিয়ে যাওয়াতেই ফাঁপা হয়ে গিয়েছে, আর তাতে ক্ষতিগ্রস্ত ভূমির ভারসাম্য। উত্তরাখণ্ড সরকার অবশ্য সমীক্ষা না করে এখনই একথা মানতে নারাজ। যোশীমঠ রোজ একটু একটু করে ধসে যাচ্ছে, কিন্তু আপনারা ভাবছেন আমি যোশীমঠের যখন কথা বলছি তখন এই যন্ত্রপাতির সামনে দাঁড়িয়ে কেন কথা বলছি। এর জেনারেটরের মতো যন্ত্র, একটা হলুদ রঙের গোল যন্ত্র। আসলে এই যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছে যেই সংস্থা, সেই সংস্থার বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙ্গুল উঠেছে। বরং বলা ভালো তাদের ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে। এনটিপিসি তাদের একটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট, যার সামনে আমি দাঁড়িয়ে আছি, যার প্রজেক্টটা নির্ণীয়মান প্রজেক্টটা আমার পিছনে, এবং সেই তপবন প্রজেক্ট, সেখানের ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? মূলত দুটো অভিযোগ। এক, তারা অ্যাকুইফায়ার ব্রিজ করেছে। অ্যাকুইফায়ার জিনিসটা কি? অ্যাকুইফায়ার ভেঙে দিয়েছে। মানে অ্যাকুইফায়ার হচ্ছে একটা রক বা বড় পাথরের অংশ, যেখানে জল ধারণ করার ক্ষমতা থাকে, জল পাস করার ক্ষমতা থাকে। যখন সেটা ভেঙে যায় তাহলে জমির নিচের ভারসাম্য খারাপ হয়ে যায়। স্বভাবতই যেটা আমরা দেখেছি এক্ষেত্রে যোশীমঠে। দ্বিতীয় অভিযোগ, যে তারা টানেলিং যখন করছিল, যদিও এনটিপিসির তরফে দাবি করা হচ্ছে যে তারা যোশীমঠের তলার থেকে তো কোনো করেনি টানেলিং, তাহলে অসুবিধাটা কোথায়? ঠিকই, তারা যোশীমঠের নিচে কোনো টানেলিং করেনি, কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে যে টানেলিংগুলো করছে সেক্ষেত্রে একটা টেক্সট বুক ফরম্যাটে ওরা যাচ্ছে। মানে সব মাটি যে এক হয় এই ধারণাটা নিয়ে যাচ্ছে। মানে টালিগঞ্জের মাটি যেরকম, রাজস্থানের মাটিও সেরকম, আর যোশীমঠের মাটিও সেরকম, সেই ধারণাটি নিয়ে যাচ্ছে। এবং সবকটা মাটির যে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স থাকে, চরিত্র থাকে, এবং বিশেষ করে পাহাড়ের চামোলি ডিস্ট্রিক্ট যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে একটা সিসমিক এরিয়া, মানে এখানে ভূমিকম্প প্রবণ এরিয়া। এখানে যে কোনো মুহূর্তে ছোটোখাটো ভাইব্রেশনেও একটা বড় ধস নামতে পারে, এবং বড় ভাইব্রেশনে তো অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে সেই টানেলিংগুলোর ক্ষেত্রে যেই সব মাটি এক এই ধারণা নিয়ে যে চলেছিল, তাতে একটা গড়বড় হয়েছে বলে পরিবেশবিদরা মনে করেন। मकाने गिरने वाले हैं ऊपर लोगों की। तो ये जो ब्लास्ट होता है, ये ब्लास्ट कितना तेज आवाज होता है? आवाज होता है, अंदर ही अंदर मारता वो। आवाज क्या होता है, अंदर को कर देता वो, जमीन को मतलब जमीन हिला देता वो। बाहर क्या करना, बाहर का तो वो था, अंदर ही अंदर मतलब दराड़े पड़ा देता वो ब्लास्ट। आप लोगों ने कंप्लेंट की? कंप्लेंट कहा कि हम गरीब आदमी, हमारा कौन सुनता। जो मतलब नेता ऐसे होंगे उनके सुनेंगे, हम गरीब आदमी को किसने सुनना। मकाने काफ़ी घरों गाँव पे देख लीजिए साहब, यहाँ पर रहते हैं हम ऊपर गाँव में। वो मकानों पे बहुत खतरा रखा। इन लोगों ने उस टाइम के कागजात ही बनवा रखे साहब। क्या आप लोगों को मकानों में खतरा को हम पेमेंट कराएंगे? उसे कोई पेमेंट वही नहीं है। একাধিক যন্ত্রপাতি পিছনে দেখতে পাচ্ছেন। পাওয়ারের ছোট ছোট প্রজেক্ট আছে, যেগুলো দিয়ে পাওয়ার জেনারেট করতে হয়। একটা যেহেতু প্রজেক্ট, সেহেতু তাদের পাওয়ার জেনারেশনের দরকার। প্রচুর লোক থাকে, প্রচুর জেসিবি, প্রচুর ক্রেন, প্রচুর লোহা, প্রচুর লস্কর। এবং এখানেও এখন আমি উপরে দেখাচ্ছি, এখানে বড় বড় তার, এই তারগুলো নামানো হবে, নামিয়ে ইউজ করা হবে। প্রশ্ন উঠছে, তাহলে কি এনটিপিসি, আমরা বলছি না, আমরা কিচ্ছু বলছি না, TV9-এর তরফ থেকে আমরা প্রশ্ন তুলছি মানুষের হয়ে, যে তাহলে কি যোশীমঠের যা ভিলেন যাকে বলা হয়, এনটিপিসির ইঞ্জিনিয়াররা? যোশীমঠ থেকে হাইড্রো পাওয়ার প্রজেক্টের পাশ থেকে দাঁড়িয়ে শশীনাথের সাথে অনিন্দ্য ব্যানার্জি, TV9 বাংলা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনিন্দ্য ব্যানার্জি রয়েছেন। অনিন্দ্য, তোমার যে প্রতিবেদন আমাদের দর্শকদের দেখালাম, অনেকটা ডিটেইলে বলা রয়েছে, কিন্তু দেখো এই জগতে আমরা প্রত্যেকেই জানি কার্যকারণ সম্পর্ক ছাড়া কিছু হয় না। আজ ধসে যাওয়াটা যদি একটা কার্য হয়, তাহলে তার কারণটা কি এই জলবিদ্যুৎ প্রকল্প? দেখো, একাধিক কারণ আছে। আমি সেই বোর্ডটার সামনে দাঁড়িয়ে আছি, এনটিপিসি তপোবন বিদ্যুৎগড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট লেখা আছে, 4x130 মেগাওয়াট। আমার পিছনেই সেই পাওয়ার প্রজেক্ট। দু তিনটে কথা আছে, যেমন অ্যাকুইফায়ারের কথা বললাম। অ্যাকুইফায়ার ব্রিজ করাটা কিন্তু সবাই অ্যাকুইফায়ার জানে না, কিন্তু অ্যাকুইফায়ারটা জল ধারণ ক্ষমতার ব্যাপার।
তুমি একটা যেরকমভাবে ধরো না টালিগঞ্জে বা তুমি একটা নিচে টানেলিং করছো, সেরকমভাবে তুমি এখানে টানেলিং করতে পারো না। সবার একটা সহন শক্তি ক্ষমতা। আমি অন্তত দুজন এনটিপিসির কর্মচারীর সাথে অফ রেকর্ড কথা বলেছি। স্বভাবতই তারা কথা বলতে চাইছে না। পিছনে আমার ভিজুয়ালটা দেখতে পাচ্ছ, পিছনে গঙ্গা বয়ে যাচ্ছে, সেখানে যন্ত্রপাতি এখনও দেখতে পাচ্ছ। কথাটা হচ্ছে তারা দু তিনটে কথা বলছেন। এক হচ্ছে এখানে রক, যে রক হচ্ছে ক্লাস 1-এর রক হওয়া উচিত, সেখানে রক ক্লাস 4-এর রক। ক্লাস 4-এর রক হলে কি হয় তারা বলছেন যে যেই মুহূর্তে একটু তুমি ড্রিল করছো ধস করে পড়ে যাচ্ছে, আর ধস করে যখন পড়ে যাচ্ছে জল এসে সেখানে ঢুকে যাচ্ছে, জল সিপ করছে, এবং সেই জিনিসটাই কিন্তু জোশিমঠে হয়েছে, এটা একটা তারা বলছে। আর তৃতীয় আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং বলছে যে ব্লাস্ট হচ্ছে। ব্লাস্ট করাটা কিন্তু যায় না। তুমি দেখছো দুটো ম্যালারিন হোটেল আর একটা মাউন্ট ভিউ, সেখানেও ব্লাস্ট করে সরানো হচ্ছে না। কেন? তার ভাইব্রেশনে আশপাশের জায়গা খারাপ হবে। কিন্তু এক্ষেত্রে তারা নিয়মিত ব্লাস্ট করে নাকি। একাধিক লোক আশপাশে তাদের বাড়িতে দোকানে নিয়ে গিয়ে আমাকে দেখেছে ক্র্যাক পড়ে গেছে, এবং তারা নাকি বলেছে তাতে কম্পেনসেশনও পায়নি, তাদের কথা শোনাও হয়নি। গরিব মানুষ কি করবে? প্রশ্নটা উঠছে, একটা এনটিপিসির মতো সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, তার কি কোনো দায়িত্ব নেই? আর বিশেষ করে সেখানে যেখানে একটা সিসমিক এরিয়া। দেখো অনিন্দ, জলবিদ্যুৎ প্রকল্প হোক বা যাই হোক, এগুলো সবটাই তো মানুষের স্বার্থে হয়েছে। কিন্তু কোথাও গিয়ে কি যেই পরিকল্পনা নিয়ে এগোনো যেত এই সমস্ত জায়গায়, তার অভাব রয়েছে। কেন এইরকম ভাবে আমরা বারবার বলছি, বারবার তুলে ধরছি কারণ হিসেবে হয়তো জলবিদ্যুৎ প্রকল্প, কিংবা প্যারালালি আরো অনেকগুলো কারণ, কেন? দেখো একদমই তাই, এটা একমাত্র কারণ হতে পারে না, এর সাথে একাধিক কারণ আছে, এবং সেই কারণের মধ্যে একটা সোসাইটি অ্যাজ আ হোল, মানুষেরও দেখো যে হোটেল তৈরি করেছে সেটাও তো একটা লোভের কারণে করেছে, তো সোসাইটিও দায়ী, এতে কোনো সন্দেহ নেই। এবং এটাও ঠিক যে ডেভেলপমেন্ট জরুরি, রাস্তা দরকার, জল দরকার, বিদ্যুৎ দরকার, কিন্তু সেটা করতে গিয়ে যেটা তোমার প্রিকশন দরকার, সেই প্রিকশনটা নিয়েছে কি, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা তুলছি। এবং এই জন্যই প্রশ্ন তুলছি, কিছু কিছু জায়গা আমাদের মনে হয়েছে প্রিকশনের অভাব আছে। বেশ, অনিন্দ সঙ্গে থাকো। আমরা দেখছি ধস ও ফাটলের জেরে ক্ষতিগ্রস্ত জোশীমঠে মাউন্ট ভিউ ও মালারি ইন হোটেল ভাঙার কাজ গতকালই শুরু হয়েছে, আজও চলছে ভাঙার কাজ। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সদস্যদের তদারকিতেই ভাঙার কাজ চলছে। ইতিমধ্যেই মোতায়েন রয়েছে সেখানে জাতীয় ও রাজ্য বিপর্যয় দলের কর্মীরা। আবারও চলে যাব, অনিন্দ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। অনিন্দ, একদমই তুমি যেরকমটা বললে, ভাঙার কাজ আবার শুরু হয়েছে রুমেলা, এবং ভাঙার কাজ ধীরে ধীরে হবে। আবার বলছি, এটা একসঙ্গে এক ঝটকায় হবে না। তোমার মনে আছে নয়ডার, সেখানেও আমি রিপোর্ট করেছিলাম নয়ডায় একটা ব্লাস্টেড টুইন টাওয়ার ডেমে গেছিল, সেরকম হবে না। এখানে একটু একটু করে হাতুড়ি মেরে ভাঙা হবে। একটা পার্থক্য হয়েছে গতকাল থেকে আজকের আপডেটটা, যে আগে ভাবা হয়েছিল একটা হোটেল ভাঙা হবে, তারপরে দ্বিতীয় হোটেল ভাঙা হবে। এখন ডিসাইড করা হচ্ছে দুটো হোটেল একসঙ্গে ভাঙা হবে, কারণ একটা হোটেল ভেঙে দিলে দ্বিতীয় হোটেলটা হুড়মুড়িয়ে পড়ে যাবে। প্রথমে ছাদের টাইলস সরানো হবে, তারপরে জানলা সরানো হবে। আজকে জানলা আর দরজা সরানোর কাজ চলছে, তার যে ফ্রেমগুলো সেগুলো সরানোর কাজ চলছে। তারপরে জলের যে ট্যাঙ্কি সেটাকে ভাঙা হবে। এরকম পরতে পরতে, যেরকম একটা পেঁয়াজের খোসা পরতে পরতে খোরে, সেরকমই পরতে পরতে ধীরে ধীরে লেয়ারে কাজ এখানের কনস্ট্রাকশন ডেমোলিশ করা হবে। তাই এটা ম্যানুয়ালি করা হবে, সেখানে কোনো এক্সপ্লোসিভ ইউজ করা হবে না। বেশ অনিন্দ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি অনিন্দ ব্যানার্জি ছিলেন আমাদের সঙ্গে। জোশীমঠের ধস ও ফাটল বিপর্যয় নিয়ে স্যাটেলাইট ছবি প্রকাশ ইসরোর, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন বলছি? কারণ ইসরোর রিপোর্টে বলা হয়েছে 12 দিনে 5.4 সেন্টিমিটার মাটি বসেছে জোশীমঠে। এই রিপোর্ট বেশ চাঞ্চল্যকর, কারণ গত বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে জোশীমঠে 9 সেন্টিমিটার মাটি বসে গিয়েছিল বলে ইসরো সূত্রের খবর। ভূমিধস দ্রুত বাড়ছে বলে সতর্কতা জারি করেছে ইসরো। ইসরো জানিয়েছে ভবিষ্যতে আরও দ্রুত ভূমিধস বাড়বে। গোটা দেশ যখন জোশীমঠকে নিয়ে চিন্তিত, সেই সময়ে একটা অদ্ভুত ছবি বেরোলো, এবং ছবিটা বার করলো ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। সেই ছবিগুলো বলছে, প্রমাণ করছে যে শুধু 12 দিনে 5.4 সেন্টিমিটার, মানে প্রায় 5.5 সেন্টিমিটার নিচে নেমে গেছে জোশীমঠ। 5.5 সেন্টিমিটার সাধারণ মানুষের বোঝার জন্য হচ্ছে আমার আঙ্গুলটা যতটা, প্রায় ততটা। ভাবুন, আপনি যেখানে বসে আছেন সেখানে 5.5 সেন্টিমিটার ধসে গেছে 12 দিনে। আর এর আগেই আরও ধসেছিল অনেকটাই,
বেশ কিছুদিন ধরে একটু একটু করে বারে বারে মাসে মাসে আমি এই জায়গাটায় হাঁটছি, ইচ্ছে করে হাঁটছি। এই জরাজীর্ণ অবস্থা, এই ক্ষতবিক্ষত পাহাড়ে জায়গায় পাহাড়ে ভর্তি একটা গাছ নেই, একটা ভাবলেশহীন অবস্থা দেখানোর জন্য যে এটাই কিন্তু অপরিকল্পিত নগরায়নের ছবি। আর তার পরিণামস্বরূপই 12 দিনে প্রায় 5.5 সেন্টিমিটার ধসে গেছে যোশীমঠ। এবং যেমন বৃষ্টি বাড়ছে, যত স্নোফল বাড়ছে, কালকে রাতেও স্নোফল হয়েছে উপরের এরিয়াতে, সেক্ষেত্রে এই ধসে যাওয়ার যে প্রবণতা আরও বাড়বে বলে মনে করছে বিজ্ঞানীরা। যোশীমঠ থেকে হর্ষিনাথের সাথে অনিন্দ ব্যানার্জি, TV9 বাংলা। প্রবল ঠান্ডার মধ্যে নাগারে ভূমিধস, ফাটল, যোশীমঠের অনেক পরিবার এই মুহূর্তে গৃহহীন। আর এরই মধ্যে নতুন করে তুষারপাত, আরও ঠান্ডা উত্তরাখণ্ডের এই শৈল শহরে।